কাহিনী হলো গোলপুরের কৃষক কিশোর আর তার যমজ মেয়ে সীতা আর গীতার। ওরা দুজনেই তার মনের তারা ছিল, কিন্তু অন্যদিকে সীতা আর গীতা একে অপরকে পছন্দই করত না। যাই হোক না কেন, তারা কখনো একে অপরের সাথে ভালোভাবে কথা বলতো না। আর তার পেছনের ব্যাপার ছিল, আরে আরে এটা কি গীতা, তুই তো পুরো রুমটা খারাপ করে দিয়েছিস, পরিষ্কার কে করবে? কে মানে? তুই করে দে না, যদি তোর এতই অপরিষ্কার মনে হয়। বাহ রে বাহ, পুরো ঘরে তুই নোংরা কর আর পরিষ্কার আমি করব? হ্যাঁ তো, যদি পরিষ্কার না করতে হয় তাহলে বলিস না। এখন তোর আমার প্রশ্ন করতে অসুবিধে হচ্ছে। আমার প্রশ্নে অসুবিধে হচ্ছে না, তোর থেকে অসুবিধে হয়। তোর এখানে থাকলে, তোর সাথে রুমে থাকতে আমার প্রত্যেক ব্যাপারে অসুবিধে হয় আমার। আচ্ছা, যদি এতই অসুবিধে হয় তাহলে একটা কাজ কর, প্রাণ নিয়ে নে আমার, তবেই তুই শান্তি পাবি। আরে আরে এইসব কি চলছে নাকি? আরে তোমরা দুজন এত চেঁচিয়ে চেঁচিয়ে ঝগড়া করছো কেন? কারণ আমি ওর সাথে থাকতেই চাই না বাবা, একদম না। গীতা দেখো খুকি, এরকম বলতে নেই। সীতা তোমার বোন, বুঝেছো? যমজ, নিজের বোন। তোমাদের দুজনের জন্ম তো এই জন্যই হয়েছে যাতে তোমরা একসাথে থাকো। হ্যাঁ ঠিক বলেছো তুমি, কিন্তু এই কথাটাই তোমরা তো বুঝতে পারো না। না, তুমি তো জানোই লোকেরা আমাদেরকে দেখে কি কি কথা বলে, যেন আমরা মানুষ নই, আশ্চর্য রকম পশু মনে হয়। কিন্তু খুকি, না বাবা, তোমার সাথে কোনো কথা বলবো না। তুমি আমাদেরকে যতই ভালোবাসো না কেন, কিন্তু তোমার ভালোবাসা আমাদের অসুবিধা কম করবে না। গীতার কথা শুনে কিশোরের খুব খারাপ লাগে। আসলে ব্যাপারটা ছিল যে সীতা আর গীতা শুধু চেহারায় যমজ ছিল না, বরং তাদের শরীরও একে অপরের সাথে জুড়ে ছিল। সেই কারণেই লোকেরা তাকে দেখে ভয় পেত। কেউ বলতো তারা অসুরের রূপ, তাই তাদের সাথে কেউ বন্ধুত্ব করত না। তাই সীতা আর গীতা এই জিনিসে একে অপরের সাথে রাগ করত। কিন্তু এই সব কিছু সত্ত্বেও নিজের স্ত্রীকে ছাড়াই কিশোর নিজের মেয়েদেরকে খুব ভালো করে পালন পোষণ করেছিল। বাবা বাবা, দেখো না আমরা দুজন তোমার জন্য কি বানিয়েছি। আরে বাহ, এই কুর্তাটা সত্যিই খুব সুন্দর দেখছি। হ্যাঁ বাবা। বাহ, তোমরা দুজন দেখছি একদম নিজের মায়ের মতনই এটা সেলাই করেছো। ধন্যবাদ বাবা। তো এরকম ছিল কিশোর আর তার দুটো মেয়ের সংসার। এত মিষ্টি মিষ্টি বাচ্চা হওয়া সত্ত্বেও লোকেরা তাকে সব সময় ঘৃণায় দেখত। তক্ষুনি বাবা বাবা। আরে কি হলো? এত জোরে জোরে গলা ফাটিয়ে ডাকার কি আছে? বাবা এই প্যাম্পলেটটা দেখো, আমাদের কলেজে ডান্স কম্পিটিশন হবে আর আমরা তাতে পার্ট নেব। আচ্ছা সত্যি? হ্যাঁ বাবা, তুমি তো জানোই আমার নাচতে কত ভালো লাগে। কিন্তু সীতার কি? আরে সীতার আবার কি, ও তো ডান্স করবে আমার সাথে। কেন, করবি তো? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। যাক, ভালোই হলো। এইভাবেই সব সময় তোমরা একে অপরের পাশে থেকো, ঠিক আছে? হ্যাঁ বাবা। অবশেষে সীতা আর গীতার মধ্যে ডান্স কম্পিটিশনের জন্যই বন্ধুত্ব তো হয়ে গেছিল। সীতা নাচ গানের শখ ছিল না, কিন্তু নিজের বোন গীতার জন্য সে অনেক কিছু করতে রাজি ছিল। তারপর আবার কি, দেখতে দেখতে সীতা আর গীতা প্র্যাকটিস শুরু করে দেয়। তো প্রথমে আমি তোকে এটা বলতে চাই যে আমি জানি তুমি এইসব ব্যাপারে একদম ইন্টারেস্টেড নও, কিন্তু তুমি আমার জন্য করছো, আমার খুশির জন্য, আর তার জন্য অনেক থ্যাংক ইউ। ওফো গীতা, নিজের বোনকে আবার কেউ থ্যাঙ্কস বলে নাকি? হ্যাঁ ঠিক আছে, অনেক হয়েছে। এখন আমি যেভাবে শেখাবো সেভাবেই করবি, ঠিক আছে? নিজের ডান হাত এইভাবে গোল ঘুরিয়ে নিজের কাঁধের কাছে রাখো। গোল ঘুরিয়ে চলো, করতে পারবে। গুড, এখন এগিয়ে যাও। বাহ বাহ। গীতা আর সীতা নিজের শারীরিক দুর্বলতাকে না দেখে জোশের সাথে এগিয়ে যাচ্ছিল। দুজনই রোজে উঠতো, কলেজ যেত, পড়াশোনা করত, আর বিকেল বেলা নিজের সমস্ত পড়াশোনা করে ডান্সের প্র্যাকটিস করত। আর অবশেষে প্রতিযোগিতার দিন চলে আসে। তক্ষুনি আরে দেখছো বন্ধুরা, কে আসছে? আমাদের এই মহান বড় কলেজটার দুজন মহান নৃত্যকার, সীতা দেবী আর গীতা দেবী। ঠিকই বলেছিস রাজেশ তুই, এরা দুজন তো আমাদের কলেজের মহান নৃত্যকার। আরে আমি তো শুনেছি ওই ন্যাশনাল কালচারাল ডান্সেও নাকি অংশগ্রহণ করছে, কিন্তু ব্যাপারটা হলো যে এরা দুজন কি এই স্টেজে করবেটা কি? তোমরা নিজেদেরকে ভাবো কি আমরা যাই করি, যেভাবেই করি, তোমাদের কি বলো তো? এই যে বন্ধুরা, আর একবার দেখোই না, গীতা দেবী একেবারে রেগে লাল হয়ে যাচ্ছে। দেখো, তোমরা কিন্তু বেশি বলছো।
আচ্ছা, আমি বেশি কথা বলছি, তুমি বেশি কথা বলছো না। আমি কালচারাল টিমের হেড। আমি বলেছিলাম না তোমরা দুজন এই কম্পিটিশন থেকে একেবারে দূরে থাকবে? তাও তোমরা দুজন আমার একটা কথাও শোনোনি। আরে এটা একটা কম্পিটিশন, আর সেটাও ডান্সের। আর এখানে ডান্স করতে হয়, সেটা তো তোমাদের দুজনের দ্বারা হবে না। তোমাদের কি মনে হয় যে তোমরা দুজন নিজেদের এই জোড়া শরীর নিয়ে যা খুশি তাই করবে, আর লোকজন তোমাদের দুজনকে দেখে হাততালি দেবে? আরে একবার আশপাশটা ভালো করে তাকিয়ে দেখো, তোমার থেকে অনেক ভালো ভালো মেয়েরা এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে চলেছে, কিন্তু তুমি মনে করো তোমরা দুজন ওদের সামনে টিকতে পারবে? একেবারেই না। সেই জন্য এই মুহূর্তে আমি তোমাদেরকে বলছি, এই কম্পিটিশন থেকে তোমরা বাইরে চলে যাও। আমি নিজের কালচারাল টিম আর কলেজটাকে জিততে দেখতে চাই, বুঝেছো? হারতে নয়। তাই এই কম্পিটিশন থেকে নিজেদের নাম তুলে নাও। আর রইল তোমাদের ওই আমাদের প্রতিনিধিত্ব করার যে ব্যাপারটা, সেটা তোমরা দুজন কোনো সার্কাসের কম্পিটিশনে অংশ নিচ্ছ না কেন? তোমাদের দুজনের জুটি এখানে তো নয়, কিন্তু ওখানে অবশ্যই হিট হবে। যাও এবার এখান থেকে বেরো তো। রাকেশের কথা শুনে সবকিছু খারাপ হয়ে যায়। সীতা আর গীতা খুব উদাস হয়ে যায়। অবশেষে আমরা কি এমন করলাম যে লোকেরা আমাদেরকে শুধু নিচু চোখে দেখে? আমাদের মধ্যে কি কম আছে যে এরকম করে? মা, আমাদের শরীর তো জন্মের পর থেকে জুড়ে আছে। এটা কি পাপ যে লোকেরা আমাদেরকে এগিয়ে যেতে দেয় না, পেছনে টেনে নেয়? এইভাবে বাঁচার থেকে তো ভালো আমরা মরেই যাই। আমরা দুজন এই জীবন থেকে এখন অস্থির হয়ে উঠেছি। সত্যি খুব বাজে। আমরা কোনো প্রতিযোগিতায় যাব না। আমাদের ব্যাস শান্তি চাই মা। বিচারী সীতা আর গীতা দুজনই নিজের জীবনে ক্লান্ত হয়ে গেছিল। তারা ঠিক করে নেয় যে তারা প্রতিযোগিতায় অংশ নেবে না। তাদের এই কথাটাই কিশোরও শুনে নেয়। নিজের মেয়েদেরকে এইভাবে হারতে দেখে কিশোর আর থাকতে পারে না। তক্ষুনি, কি বললে তোমরা দুজন? তোমরা কম্পিটিশন থেকে নিজেদের নাম তুলে নিচ্ছ? হ্যাঁ বাবা। না, তোমরা দুজন এরকম কিচ্ছু করবে না। কিন্তু বাবা, আমি কোনো কিছু শুনতে চাই না। আমি তোমাদের দুজনকে চিনি। এত সহজে তোমরা কখনোই হার মেনে নিতে পারো না। আর যদি তোমরা এটা করছো, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আর সেই কারণটা কি আমি খুব ভালো করে জানি, বুঝেছো? কিন্তু লোকেদের কারণে হার মেনে নেওয়াটা আমি তোমাদের দুজনকে কখনোই শেখাইনি তো। কিন্তু বাবা, রাকেশ তো ঠিকই বলেছিল, আমাদের দুজনকে স্টেজে কে দেখবে? আমাদের ট্যালেন্ট কেউ দেখবে না, বরং আমাদের উপহাস করবে। কিন্তু তোমরা দুজন কোনো রাকেশের কথা শুনে এই সিদ্ধান্তে কেন পৌঁছচ্ছ? দেখো, আমি এত কষ্টে চাষবাস করে তোমাদেরকে এই জন্য পড়াশোনা করাইনি যে তোমরা অন্য কারোর কথা শুনে নিয়ে নিজেদেরকে দোষারোপ করবে। না খুকি, এটা খুবই অন্যায়। রাকেশের কথা মতে এটা হয়তো হতে পারে যে তোমরা দুজন হেরে যাবে, লোকজন তোমাদের উপর হাসবে। তাহলে হাসতে দাও না লোকেদের উপর, ওদের তো কাজই ওটা। কিন্তু সেই সময় হারার পরেও তো তোমাদের কাছে একটা শান্তির বিষয় থাকবে যে তোমরা চেষ্টাটা অন্তত করেছো। তখনও লোকজন তোমার উপর হাসলেও তখনও তোমাদের দুজনের উপর তার কোনো প্রভাব পড়বে না। হ্যাঁ, ঠিক বলেছো বাবা তুমি। আমাদেরকে চেষ্টা করতে হবে, আমরা এইভাবে হারবো না। হ্যাঁ, একটা কথা সবসময় মনে রেখো তোমরা, সে কখনো হারে না যে অন্যদের থেকে পিছিয়ে থাকে, সেই হারে বরং যে অন্যের কথা শুনে নিজেকে পিছিয়ে রাখে সবসময়। কিশোরের কথা শুনে সীতা আর গীতা দুজনই একদম উৎসাহিত হয় আর উৎসাহের সাথে আবার তৈয়ারি শুরু করে। এখন প্রতিযোগিতায় অংশ নেয়। এমনিতে তো সীতা আর গীতার ডান্স ভালো ছিল, কিন্তু তারা দুজন জিততে পারলো না। কিন্তু এরপর তারা সাহস একদম হারলো না, বরং আজকে প্রথমবার তারা যখন আত্মবিশ্বাসের সাথে স্টেজে নাচছিল, লোকেরা যখন তালি বাজায় আর সিটি বাজায়, আজ প্রথমবার তারা তাদের উইকনেস হওয়া সত্ত্বেও লোকেদের থেকে প্রশংসা পেয়েছিল।